প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মাহমুদা আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ, মোহনগঞ্জ সরকারি কলেজ, মোহনগঞ্জ, নেত্রকোনা। কোভিড-19 অর্থাৎ অদৃশ্য করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্যে মোহনগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রায় সকল শিক্ষক শিক্ষিকাগণ অনলাইনে ক্লাস নিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সেই সব ক্লাসগুলো দেখছো এবং সেই ক্লাসগুলো ভালোভাবে দেখে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার তৃতীয় অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গত ক্লাসে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল রচনাটি পড়িয়েছিলাম। আজ আমরা পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি। মৃত্তিকার উপর দেহের প্রতিষ্ঠা, দেহের উপর মনের প্রতিষ্ঠা, আর সাহিত্য হলো সেই মনের বাগ্ময়ী প্রকাশ। আসলে সাহিত্যকে মনের খোরাক বলা হয়, আর এই সাহিত্যের রয়েছে বিচিত্র শাখা। আজ আমরা সেই সাহিত্যের একটি উল্লেখযোগ্য ও আকর্ষণীয় শাখা নিয়ে আলোচনা করব। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারিটি অস্ত্রজল। নাহি বর্ণনার ছটা, গঠনার গণগঠা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। আসলে ছোট গল্প সম্পর্কে এ পর্যন্ত যতজন সংজ্ঞা প্রদান করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় সংজ্ঞা প্রদান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতাটির মধ্য দিয়ে। গল্প বলা এবং শোনা মানুষের একটা প্রাগৈতিহাসিক সংস্কার। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ অসম্ভব ভাষায় গল্প বলতো এবং শুনত। কিন্তু যাকে ছোট গল্প বলে, অর্থাৎ ইংরেজিতে শর্ট স্টোরি বলে, তার উদ্ভব এবং বিকাশের জন্য আমাদের আধুনিক যুগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। প্রাচীনকাল থেকে মধ্যযুগের মধ্য দিয়ে, অর্থাৎ আধুনিক কালের আগ পর্যন্ত মানুষ নানা ভাষায় নীতি, ধর্ম, রোমান্স, উদ্ভট প্রভৃতি ভাষা নিয়ে গল্প রচনা করেছিলেন। কিন্তু ছোট গল্প বলতে যে নতুন শিল্প আঙ্গিককে বোঝায়, তার জন্য আমাদের কতগুলো লক্ষণ এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করতে হয়েছিল। আমরা যদি দেখি ছোট গল্পের যে কি কি লক্ষণ এবং বৈশিষ্ট্য হতে পারে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে সংহত পরিধিতে বাহুল্যবর্জিতভাবে একটা মানুষের জীবন সম্পর্কে কেন্দ্রীয় বিষয়ের উপর যখন আলোকপাত করা হয়, তখন সেটাই হয়ে থাকে ছোট গল্পের প্রধান লক্ষণ। তাই এতে নাটকীয়তা, গীতিমূর্ছনা, আকস্মিকতা এবং ব্যঞ্জনা ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য। আসলে প্রিয় শিক্ষার্থীগণ, ছোট গল্প বিভিন্ন শ্রেণী এবং উপশ্রেণী হতে পারে। এতে বিভিন্ন বিষয়ে প্রাধান্য পেতে পারে, যেমন মানুষের চরিত্র কখনো প্রাধান্য পেতে পারে, আবার কোনোটিতে কাহিনী, কোনোটিতে প্রকৃতি, কোনোটিতে নিয়তি। আসলে অযুত বিষয় ছোট গল্পের প্রাধান্য পেতে পারে। মানুষের যেমন অযুত বৈচিত্র্যে ভরপুর মানুষ, তেমনি ছোট গল্পেও নানা বিষয়ে হতে পারে। আসলে ছোট গল্প কি এবং ছোট গল্পের কি কি লক্ষণ হতে পারে এ বিষয়ে প্রথম ইঙ্গিত প্রদান করেছিলেন আমেরিকার বিখ্যাত গল্প লেখক এডগার অ্যালান পো 1842 খ্রিস্টাব্দে।
এর পরবর্তী সময়ে অর্থাৎ 20 শতকের গোড়ার দিকে ফ্রয়েড তার মৌলবিকলন তত্ত্ব দিয়েও বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। আমাদের বাংলাদেশে অসংখ্য ছোট গল্প লেখা হলেও রবীন্দ্রনাথ ঠাকুরই ছোট গল্পের প্রথম জীবনদান করেছিলেন। অবশ্য এর আগে সজীবচন্দ্র চট্টোপাধ্যায় দু একটি গল্প লিখেছিলেন, কিন্তু ছোট গল্পের যে নতুন শিল্পকলা বা আঙ্গিক সম্পর্কে অনেকেই অবহিত ছিলেন না। তারা মনে করতেন যে ছোট গল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে লিখলেই হয়তো উপন্যাস হয়ে যাবে, বা উপন্যাসকে ছেটে ছোট করে লিখলেই ছোট গল্প হয়ে যাবে। আসলে ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে ধরন ধারণ এবং প্রকৃতিগত অনেক পার্থক্য রয়েছে, আমরা সেই দিকে যাব না। বাংলাদেশে ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী বা সার্থক ছোট গল্পকার বলতে যার নাম নিতে হয় তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই ছিলেন ছোট গল্পের প্রথম পথ নির্মাতা এবং তিনিই হচ্ছেন ছোট গল্পের জন্মদাতা। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি কাজের জন্য কুষ্টিয়ার শিলাইদহে গিয়েছিলেন, তখন বাঙালির গ্রামীণ জীবনকে বাস্তবভাবে দেখেছিলেন এবং তাদের যে সুখ দুঃখের কাহিনী সেগুলো তিনি স্বচক্ষে দেখেছিলেন। তাই তখনকার সময়ের যে বাঙালির যে বাস্তব কাহিনী, অর্থাৎ তাদের যে দ্বন্দ্ব কলহ, মামলা মোকদ্দমা, ত্যাগ বুক, নীচতা হীনতা, স্বার্থপরতা, এইসব বিষয়গুলোকে তিনি প্রত্যক্ষভাবে তার গল্পে তুলে ধরেছিলেন। আর এই মনোভাব নিয়েই তিনি প্রায় অনেক গল্প লিখেছিলেন, যেগুলো অনেকগুলো গল্পই সাধনা পত্রিকায় তখনকার সময়ে প্রকাশিত হয়েছিল। সেই সময়কার অনেক গল্প লিখেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় তার জীবনের শেষ দিন পর্যন্ত এই গল্পগুলো তিনি লিখে গিয়েছিলেন। জীবনের প্রান্তিক ভূমিতে দাঁড়িয়েও তিনি গ্রামীণ জীবনের কথা, গ্রামীণ জীবনের সুখ দুঃখের কথা তার গল্পে তুলে ধরে অসাধারণ কৃতিত্বে স্বাক্ষর রেখেছিলেন এবং তখনকার সময়ে যারা তরুণ লেখক ছিল তাদেরকে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন এইসব গল্পগুলো লিখে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো তার গল্পগুচ্ছ গ্রন্থে 3 খণ্ডে প্রকাশিত হয়েছিল। তার এই গল্পগুচ্ছ গ্রন্থে যে গল্পগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো শিল্প নির্মাণের দিক থেকে আমরা যদি দেখি যেমন অসাধারণ ছিল, তেমনি তখনকার সময়ের গ্রামীণ এবং নাগরিক জীবনের চিত্রও অসাধারণভাবে তার গল্পে তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলোতে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য কতগুলো বিষয় হচ্ছে মানুষ, প্রকৃতি এবং অতিপ্রাকৃত রহস্যময়তা। এই বিষয়গুলো তার গল্পে বিশেষভাবে প্রাধান্য পেয়েছিল। মানুষ এবং নাগরিক জীবনের ছবি, তখনকার সময়ে একান্নবর্তী পরিবারের ভাঙন, নানা বিষয় নিয়ে তিনি গল্পে স্থান দিয়েছিলেন। এছাড়াও তার গল্পগুলো তখনকার মানুষের অন্তরে স্থান পেয়েছিল, এই জন্যই যে তিনি তখনকার মানুষের যে বাস্তব এবং নাগরিক জীবনের যে চিত্র এবং যে রহস্যময়তা তিনি সেটা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো যদি আমরা দেখি, সেই গল্পগুলোতে শুধু তিনি বাঙালির জীবনের সুখ দুঃখের কথাই তিনি লিখেননি, বাঙালি জীবনের সুখ দুঃখের বাইরেও তিনি চিরকালের সুখ দুঃখের কথা তুলে ধরেছেন। তাই তার গল্পগুলো দেখবো আমরা যে বৈদেশিক পাঠকেরাও তার গল্পগুলো পড়ে বিশেষ আনন্দ খুঁজে পেত। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন গল্প কার হতে গেলে বা শ্রেষ্ঠ গল্পকার হতে গেলে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা। আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে কখনোই একজন সার্থক গল্প লেখক হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যেরকম প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল তার কল্পনার মিশ্রণ। এই দুটি তার গল্পকে বাঙালির কাছে সার্থক করতে সক্ষম হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো আছে তার মধ্যে আমরা যদি দেখি যে উল্লেখযোগ্য যে গল্পগুলো আছে তার মধ্যে যে প্রেম বিষয়ক যে গল্পগুলো আছে তার মধ্যে আছে উল্লেখযোগ্য কিছু গল্প, যেমন এক রাত্রি, নষ্টনীর, মধ্যবর্তিনী, নিশীথে। এই গল্পগুলো আসলে প্রেম বিষয় নিয়ে তিনি লিখেছিলেন।
এছাড়া তিনি আরও গল্প লিখেছেন, যেগুলো হচ্ছে যে গল্পগুলোতে যে দৈনন্দিন জীবনের বা চিত্র বা বাস্তব জীবনের চিত্র আমরা যে গল্পগুলোতে পাবো, সেই গল্পগুলো হচ্ছে পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, ছুটি, দিদি। এই গল্পগুলোতে তিনি বাস্তব জীবনের বা চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তার আরও কিছু গল্প রয়েছে যেগুলোতে প্রকৃতির সঙ্গে যে মানুষের নিবিড় সম্পর্ক, সেই বিষয়টি উঠে এসেছে তার কিছু গল্প। এরকম কিছু গল্প হচ্ছে অতিথি, মধ্যবর্তিনী, মেঘ ও রুদ্র। এছাড়াও তিনি অতিপ্রাকৃত গল্প লিখেছিলেন, যে গল্পগুলোর মধ্য দিয়ে মানুষের অপার বা গভীর সত্তার কথা তিনি তুলে ধরেছিলেন। সেই রকম কিছু গল্প হচ্ছে ক্ষুদিত পাষাণ, নিশীথে। এই গল্পগুলোতে তিনি মানুষ মনে করেছিল যে এগুলো ভৌতিক কিছু তার আবহাওয়া তিনি তৈরি করেছিলেন। আসলে ভৌতিক আবহাওয়ার মধ্যে দিয়ে তিনি মানুষের যে গভীর যে সত্তা, সেই বিষয়টিকে তিনি এই গল্পগুলোতে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এছাড়াও শেষের দিককার কিছু গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেগুলো তিনি লিখেছিলেন আধুনিক মানুষের সমস্যার দিকটি তিনি তুলে ধরেছিলেন তার এই গল্পগুলোতে, যেমন ল্যাবরেটরি, রবিবার। এই গল্পগুলো তিনি যখন লিখেছিলেন তখনকার সময়ে যে তরুণ প্রজন্ম যারা ছিল তারা খুবই আকৃষ্ট হয়েছিল রবীন্দ্রনাথের প্রতি, যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু মানুষ প্রকৃতি নিয়েই লিখেননি, যে আধুনিক মানুষের সমস্যা নিয়েও তিনি লিখেছিলেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকার হিসাবে তাকে টলস্টয়, মুফাসা, চেকভ ওনাদের সাথে স্থান দেওয়া হয়। কারণ হচ্ছে টলস্টয় তখনকার সময়ে শুধু খ্রিস্টান নীতি তত্ত্বের কথাই নিয়ে লিখেছিলেন এবং তার এই গল্পে খ্রিস্টান নীতি তত্ত্বের বাড়াবাড়িও আছে। মুফাসা ইউরোপের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পকার হলেও তার গল্পে আমরা দেখতে পাবো যে শুধু আদিরসের কথাই উঠে এসেছে। কিন্তু মুফাসা এবং টলস্টয়ের সাথে রবীন্দ্রনাথের গল্প স্থান পেলেও রবীন্দ্রনাথের পার্থক্য ছিল এখানে, তিনি শুধু টলস্টয়ের মতো খ্রিস্টান নীতিতত্ত্বের কথাই বলেননি বা মুফাসার মতো শুধু দেহতত্ত্বের কথাই বলেননি, তার গল্পে উঠে এসেছে তৎকালীন সময়ের মানুষের যে গভীর সত্তা, সেই বিষয়টি তিনি তুলে ধরেছিলেন। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম সার্থক ছোট গল্পকার হিসাবে আখ্যায়িত করা হয় এবং তিনিই হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ ছোট গল্পের প্রথম শ্রেষ্ঠ শিল্পী। আমরা আজকে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে আলোচনা করলাম এবং ছোট গল্প কি এবং ছোট গল্পের কি কি লক্ষণ হতে পারে এবং ছোট গল্পের কোথায় উদ্ভব হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং রবীন্দ্রনাথের যে কি কি বিষয় নিয়ে ছোট গল্প লিখেছেন এবং তার গল্পের ধরন কি ছিল সেগুলো নিয়ে আমরা একটু আংশিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা করলাম। এখন আমরা গল্পে চলে যাব। তার যে অপরিচিতা গল্পটি আছে, এই অপরিচিতা গল্পটি তার আমাদের পাঠ্য। এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছ গ্রন্থটি আছে সেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু জানবো, যেগুলো তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে তোমাদের এমসিকিউ আছে এবং তোমাদের জ্ঞানমূলক আছে, যে এই বিষয়গুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু মনোযোগ সহকারে লেখক পরিচিতিটা একটু জেনে নিও। আমি এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু বলে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রাখি তাহলে তার যে সাহিত্য কর্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু লিখবো। তার যে উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো আছে তার আগে আমরা একটু লিখে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জন্মসালটা একটু মনে রাখতে হবে। জন্ম হচ্ছে 1861, 7 মে। আমরা যদি চাই তার যে ছোট গল্প, যেহেতু আমরা আজকে ছোট গল্প করছি তাই আমরা একটু ছোট গল্প কি কি আছে সেগুলো একটু জেনে নিই। ছোট গল্প, গল্পগুচ্ছ, লিপিকা, গল্প স্বল্প,
এটা একটু বলে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি মোট 95টি গল্প লিখেছেন। 95টি গল্প লিখেছেন। প্রথম গল্প হচ্ছে তার ভিখারিনী। ভিখারিনী হচ্ছে তার প্রথম গল্প। আমরা এখন দেখব তার কাব্য কি কি আছে। বনফুল হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। তিনি 15 বছর বয়সে লিখেন প্রথম কাব্য। বনফুল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য। এছাড়াও তার যে কাব্যগ্রন্থগুলো আছে, মানসী, সোনার তরী, বলাকা, চিত্রা, কল্পনা, খনিকা, শেষ লেখা, এরকম তার অনেক কাব্যগ্রন্থ আছে। উল্লেখযোগ্য আমি কয়েকটি কাব্যগ্রন্থের নাম এখানে দিলাম, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব উপন্যাস। তিনি কি কি উপন্যাস লিখেছেন। বউ ঠাকুরানীর হাট, তার প্রথম উপন্যাস। চোখের বালি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোখের বালি হচ্ছে তার প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস। চোখের বালি। গুড়া তার রাজনৈতিক উপন্যাস। গড়ে বাইরে, শেষের কবিতা একটি অসাধারণ রোমান্টিক ধর্মী উপন্যাস। শেষের কবিতা। নৌকাডুবি, 4 অধ্যায় ইত্যাদি। এছাড়া আমরা এখন দেখব নাটক। তার যে যে নাটক আছে, এটা রাজা, রক্তকরবী, ডাকঘর, মুক্তধারা, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার প্রবন্ধ আছে সভ্যতার সংকট, বিচিত্র প্রবন্ধ, কালান্তর ইত্যাদি। এছাড়াও তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন। জাপান যাত্রী, পারস্য, রাশিয়ার চিঠি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে স্বল্প পরিসরে তোমাদের গুরুত্বপূর্ণ টিপস বিষয়গুলো দিতে চেষ্টা করেছি। এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন শিল্পী, যিনি বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। শুধু তিনি মহাকাব্য লিখে যেতে পারেননি, বাকি সব ক্ষেত্রেই তিনি বিচরণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হলো তোমরা লেখক পরিচিতিটা ভালো করে পড়বে, এবং আগামী ক্লাসে আমরা পাঠ পরিচিতি পড়াবো এবং কঠিন কঠিন শব্দার্থগুলো পড়াবো, এবং গল্পের যে মূল কাহিনী আছে সেই বিষয় নিয়ে পড়াবো। তাই তোমাদের কাজ হলো তোমরা একটু গল্পটা আগে থেকে একটু বাসায় পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে, এবং নিজে নিরাপদ থাকবে এবং অন্যকেও নিরাপদে রাখবে। ধন্যবাদ সবাইকে।